সো আজকে আমরা ইমিউনোলজির নেক্সট টপিকটা ধরবো। আমরা চেষ্টা করবো এই ছুটির মধ্যে ইমিউনোলজিটা আমার পোর্শনটা পুরো কমপ্লিট করে নিতে। ঠিক আছে? সো হোয়াট ইজ রিটেন ওভার হিয়ার, যেটা আমি হাইলাইট করলাম, যে পড়বে? রেডিও ইমিউনে অ্যাসে। আচ্ছা, রেডিও ইমিউনো অ্যাসে। ভেরি গুড। তাহলে তোমাদের কারোর আইডিয়া আছে যে এই রেডিও ইমিউনো অ্যাসে কি, বা এটাকে কেন ইউজ করা হয়? না স্যার। আচ্ছা, দেখো, রেডিও ইমিউনো অ্যাসে ইজ দ্য প্রিকারসর অফ এলাইজা। এক্ষুনি যদি আমি তোমাদেরকে এলাইজা বলি, তোমরা হয়তো অনেকেই বলবে হ্যাঁ স্যার জানি। ঠিক আছে, আমরা কোভিড ডিটেকশনের সময় বলুন, বা ইভেন ডেঙ্গু ফিভার ইত্যাদি হলেও ডিটেকশনের সময় বলুন, এলাইজা ইউজ করা হয়। তো ইটস আ ডায়াগনস্টিক টেকনিক। এলাইজা আমরা জানি কি মাপা যায় এলাইজা দিয়ে। না, স্পেসিফিক কিছু অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা যে কোনো প্রোটিন ইত্যাদি প্রেজেন্ট আছে কিনা ব্লাডে। ওকে। তো এই জিনিসগুলো কিন্তু এলাইজার সাহায্যে মাপা যায়। ধরো তোমার ডেঙ্গু হলো, কোভিড হলো, তো কোভিড স্পেসিফিক অ্যান্টিজেন, ডেঙ্গু স্পেসিফিক অ্যান্টিজেন, বা সেই অ্যান্টিজেনের রেসপেক্টে যে অ্যান্টিবডি বডি সিনথেসাইজ করেছে সেইগুলো ব্লাড সেরামে আছে কিনা সেগুলো কিন্তু মেশার করা হয়। বাট এলাইজা ইটস অ্যাডভান্স টেকনিক। তার আগে যেটা প্রিকারসর ছিল এবং সেই টেকনিকটার এখনো অবধি যথেষ্ট সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসে বা রিয়া। ওকে, রেডিও ইমিউনো অ্যাসে বা রিয়া অনেক পুরনো টেকনিক। 1960-তে দুজন এন্ডোক্রিনোলজিস্ট, বার্সন আর গ্যালো, ঠিক আছে, এরা দুজন এটা আবিষ্কার করেছিলেন। এন্ডোক্রিনোলজিস্ট মানে আমরা জানি যারা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আর কি স্টাডি করে। তো অবভিয়াসলি এরা হরমোন, হ্যাঁ, নিয়ে স্টাডি করেন আর কি। তো এদের প্রথমে ইনসুলিন আর অ্যান্টি ইনসুলিন কমপ্লেক্সের রোল, এই কমপ্লেক্সের লেভেল ডায়াবেটিসে কতটা আছে সেটা জানার জন্য কিন্তু এরা এই টেকনিকটা ব্যবহার করে। ঠিক আছে, ইনসুলিন এবং অ্যান্টি ইনসুলিন কমপ্লেক্স ডায়াবেটিসে কতটা আছে এই লেভেলটা জানার জন্য। প্রথমে এই টেকনিকটা স্কেপটিসিজম ছিল, মানে অনেকেই বিদ্রুপ করেছিল যে এইভাবে আদেও একটা হরমোনের লেভেল মাপা যায় কিনা। কিন্তু পরে অনেকেই কিন্তু এটাকে অ্যাকনলেজ করেছে। এবং 1977-এ ইয়েলো এটার জন্য নোবেল প্রাইজও পেয়েছেন। বার্সন মারা গিয়েছিলেন, আর আমরা জানি যে পস্তুমাস নোবেল প্রাইজ দেওয়া হয় না, তাই উনি পাননি, কিন্তু ইয়েলো এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে একটা কথা ভাবো যে টেকনিকটা সিগনিফিকেন্স না, আমরা কি ইনসুলিন লেভেল অন্য কোনো ভাবে মাপতে পারি না? এন্ড নট অনলি ইনসুলিন, হ্যাঁ, হরমোন, সেরাম প্রোটিন, ড্রাগ, ভিটামিন, ঠিক আছে, বিভিন্ন জিনিসের লেভেল কিন্তু মাপা যেতে পারে এই পদ্ধতিটা ইউজ করে। এই সেরাম প্রোটিনেই আমি বলছিলাম যে ডেঙ্গু স্পেসিফিক কিছু অ্যান্টিজেন তোমার ব্লাডে থাকতে পারে। ঠিক আছে, সেই ডেঙ্গু স্পেসিফিক অ্যান্টিজেন যেগুলো তোমার ব্লাডে আছে, বা কোভিড স্পেসিফিক অ্যান্টিজেন তোমার ব্লাডে আছে, বা তোমার ব্লাড এগুলোর এগেনস্টে যে অ্যান্টিবডি সিনথেসাইজ করেছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই রিয়া টেকনিকের সাহায্যে মাপা যায়। ভেরি নাইস। তাহলে দেয়ার আর আদার টেকনিক্স টু মেজার দ্য সেম অ্যাজ ওয়েল। হ্যাঁ, কিন্তু এই টেকনিকটার সিগনিফিকেন্স হচ্ছে ব্যাক ইন 1960 ইট কুড মেজার the presence of proteins or hormones or drugs or vitamins at very low concentration. কতটা লো? 0.001 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। এর থেকেও কমেও মেজার করতে পারে, মানে যদি খুব সহজ ভাষায় আমি বলি, ন্যানোগ্রাম পার মিলিলিটার, এই লেভেলে কিন্তু ও মেজার করতে পারে, which is very very low concentration. স্টিল এলাইজা আরো সেন্সিটিভ, বাট 1960-তে এটা কিন্তু একটা খুব লো কনসেন্ট্রেশন ছিল, যে কনসেন্ট্রেশনেও যদি তোমার ব্লাডে কোনো ধরনের অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে সেটাকে কিন্তু ডিটেক্ট করতে পারতো।
এবারে জিনিসটা খুব ভালো করে বোঝো, এই টেকনিকটা কাজ করে কিভাবে। এই টেকনিকটা একটা কম্পিটিটিভ বাইন্ডিং এর উপর কাজ করে। এখানে কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। আমি কি করছি না, আমি অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি এখানে কিন্তু ইমমোবিলাইজ করে দিচ্ছি। সো দিস ইজ কল্ড আ সলিড ফেজ রিয়া। সলিড ফেজ রিয়া কথাটার মানে কি না, যেখানে এগুলো আমরা আস্তে আস্তে খুব ইজিলি বুঝতে পারবো এট দ্য এন্ড অফ দিস লেকচার, যেখানে কিন্তু অ্যান্টিবডিটা কোনো সলিড সারফেসে ইমমোবিলাইজ থাকছে। ঠিক আছে, যেখানে অ্যান্টিবডি কোনো একটা সলিড সারফেসে ইমমোবিলাইজ থাকছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে সলিড ফেজ রিয়া। ঠিক আছে, এখানে আমরা কি করছি, এই ধরনের মাইক্রোটাইটার প্লেট, এগুলোকে মাইক্রোটাইটার প্লেট বলে। 96 ভেলের হয়, ইউজুয়ালি 96 ভেলের হয়। আমাদের ল্যাবেও আছে, তোমরা দেখতে চাইলে তোমাদের দেখাবো। এই ধরনের মাইক্রোটাইটার প্লেটে অ্যান্টিবডিকে ইমমোবিলাইজ করে দেওয়া হচ্ছে। এবার এই যে অ্যান্টিবডিকে ইমমোবিলাইজ করে দেওয়া হলো মাইক্রোটাইটার প্লেটে, হুম, তারপর কি হচ্ছে, যে এই অ্যান্টিবডিতে অ্যান্টিজেন বাইন্ড করছে। কোন অ্যান্টিজেন বাইন্ড করছে, যে যেগুলো তোমার এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এবারে দুটো টাইপ অফ অ্যান্টিজেন, মানে দুটোই সেম হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, কিন্তু একটা হচ্ছে গিয়ে লেবেলড, মানে রেডিও অ্যাক্টিভলি লেবেল, আয়োডিন 125 রেডিও অ্যাক্টিভ লেবেলিং আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে যে অ্যান্টিজেনটা তোমার ইনফেক্টেড সেরামে আছে, ধরো তুমি হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড, তখন তোমার ব্লাড সেরামে যেটা অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনটা। ইনিশিয়ালি আমি কি করছি, ইনিশিয়ালি এই যে ইমমোবিলাইজড অ্যান্টিবডি আছে সেটাকে আমি ট্রিট করছি গিয়ে কি দিয়ে না, রেডিও অ্যাক্টিভলি লেবেলড সারফেস অ্যান্টিজেন অফ হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে কি হলো, যে কটা প্যারাটপ আছে, প্যারাটপ মানে হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, সেই কটা প্যারাটপে কিন্তু অ্যান্টিজেন এসে বাইন্ড করছে। তাহলে কি হলো, সবকটা প্যারাটপ মানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কিন্তু বাউন্ড হয়ে গেল বাই দা রেডিও অ্যাক্টিভলি লেবেলড অ্যান্টিজেন অফ হেপাটাইটিস বি বা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আমার নাম্বার অফ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট শুড বি লেস দ্যান নাম্বার অফ অ্যান্টিবডি বাইন্ডিং সাইট। সোজা কথায় অ্যান্টিজেন মানে লেবেলড অ্যান্টিজেন অনেক বেশি থাকতে হবে, কম্পেয়ার টু লেবেলড অ্যান্টিজেন অনেক বেশি থাকতে হবে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ অ্যান্টিবডিজ প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে কি, নাম্বার অফ এপিটক্স, হোয়াট আর এপিটক্স, এপিটক্স আর অ্যান্টিবডি বাইন্ডিং সাইটস ইন অ্যান্টিজেন। Number of epitopes, there are antibody binding sites in antigen, should be more than number of paratops, that is the antigen binding site in antibody। ঠিক আছে, তাহলে কি হলো, এইটা পুরো স্যাচুরেটেড হয়ে গেল, এই যে অ্যান্টিবডি গুলো, এই অ্যান্টিবডি গুলো পুরো স্যাচুরেটেড হয়ে গেল লেবেলড অ্যান্টিজেন দ্বারা। ঠিক আছে, আমি এমন ভাবেই লেভেলড অ্যান্টিজেন কনসেন্ট্রেশনটা রাখবো, সেটা হচ্ছে যে 50 to 70% অফ দ্য লেভেলড অ্যান্টিজেন ক্যান স্যাচুরেট all the binding sites, antigen binding sites of the antibody. 50 to 70% of the labeled antigen can saturate and bind to all the antigen binding sites of the antibody, right? এইটা হচ্ছে টোটাল জিনিসটা। এইবারে আমি এই টোটাল জিনিসটাকে ট্রিট করছি গিয়ে ইনফেক্টেড সেরাম দিয়ে। তাহলে ইনফেক্টেড সেরামে কি আছে, আমার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে, কিন্তু সেই সারফেস অ্যান্টিজেন গুলো কিন্তু আমার রেডিও অ্যাক্টিভলি লেবেলড নয়। আমার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে ইনফেক্টেড সেরামে, কিন্তু সেগুলো রেডিও অ্যাক্টিভলি লেবেলড নয়। এবার অ্যান্টিবডি তো
রেডিও অ্যাক্টিভলি লেবেলড আর নন লেবেলড এই দুটো অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য করতে পারবে না। ফলে যে মুহূর্তে কম্পিটিটিভ বাইন্ডিং, আমি এখানে এই রকম আনলেবেলড অ্যান্টিজেন দেব, সেই মুহূর্তে কি হবে, যে লেবেলড অ্যান্টিজেন গুলো খুলে বেরিয়ে যাবে এবং আনলেবেলড অ্যান্টিজেন গুলো বাইন্ড করতে শুরু করবে। দিস ইজ দ্য কম্পিটিটিভ বাইন্ডিং। তাহলে আমার যদি ব্লাডে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন থাকে, তাহলে কি হবে, যে এখানে রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেন কিছু খুলে বেরিয়ে গেল এবং কিছু আনলেবেলড অ্যান্টিজেন বাইন্ড করতে শুরু করবে। তো দেয়ার উইল বি আ ডিক্রিজ ইন দ্য টোটাল রেডিও অ্যাক্টিভিটি। There will be a decrease in the total radioactivity. টোটাল রেডিও অ্যাক্টিভিটিতে কিন্তু দেয়ার উইল বি আ ডিক্রিজ, বা সেটা কিন্তু কমবে। ওকে, তার কারণ হচ্ছে যে আমার আনলেবেলড অ্যান্টিজেন, অবভিয়াসলি আমার ব্লাডের অ্যান্টিজেনটা তো লেবেলড থাকবে না, সেটা কিন্তু কিছু লেবেলড অ্যান্টিজেনকে সরিয়ে দিচ্ছে। সো এইখানে যদি আমি কার্ভটা দেখি, তাহলে কি হবে, as we increase the concentration of unlabeled antigen, there will be a decrease in the radioactivity. এই আনলেবেলড অ্যান্টিজেনকে আমরা ন্যানোগ্রাম পার এমএল এরকম কনসেন্ট্রেশনে রাখবো। As we increase the concentration of unlabeled antigen, there will be a decrease in the radioactivity. Is it clear? এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। বাকিটা খুব ডিফিকাল্ট কিছু না, we can manage in another day. কারোর কোনো ডাউট আছে? তো ওগুলো হ্যাঁ বলো। তাহলে এই যে আনলেবেলড অ্যান্টিজেন গুলো লেবেলড অ্যান্টিজেনকে কিভাবে রিপ্লেস করছে? এইটা তো কম্পিটিটিভ বাইন্ডিং, এটা তো কম্পিটিটিভ বাইন্ডিং, ঠিক আছে। ইনিশিয়ালি লেভেলড অ্যান্টিজেন দ্বারা এই অ্যান্টিবডির যে বাইন্ডিং সাইটস গুলো আছে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, সেগুলো স্যাচুরেটেড হয়ে রয়েছে। এবার যদি তুমি আস্তে আস্তে, হ্যাঁ, আনলেভেলড অ্যান্টিজেন দিতে থাকো, আনলেভেলড অ্যান্টিজেন দিতে থাকো, তাহলে অবভিয়াসলি কিছু লেভেলড অ্যান্টিজেন খুলে যাবে, কি আনলেভেলড অ্যান্টিজেন বাইন্ড করতে থাকবে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার একটা বালতিতে, হ্যাঁ, গরম জল আছে, ঠিক আছে। এবার যদি তুমি ঠান্ডা জল আস্তে আস্তে দিতে থাকো, হ্যাঁ, এবং বালতিটা উঠছে, জল পড়তে থাকে, আলটিমেটলি একটা টাইমের পর জলের টেম্পারেচার কমে যাচ্ছে তো। হ্যাঁ স্যার। এটা এক্স্যাক্টলি সেই ব্যাপারটা হচ্ছে, দিস ইজ কম্পিটিটিভ বাইন্ডিং। কারণ অ্যান্টিবডিটার ওরকম কোনো প্রেফারেন্স নেই। ফলে যে মুহূর্তে তুমি আনলেভেলটা দিতে থাকছো, কনসেন্ট্রেশন বাড়াতে থাকছো, কম্পিটিটিভ বাইন্ডিং, লেভেলটা খুলতে থাকছে, আনলেভেলটা বাড়তে থাকছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওর যদি কোনো প্রেফারেন্স থাকতো কারোর প্রতি, যে না আমার আনলেভেলড এর প্রতি প্রেফারেন্স আছে বা লেভেলড এর প্রতি প্রেফারেন্স আছে, তাহলে লেভেলড খুলতো না। আনলেভেলড যতই তুমি দাও, কিন্তু ও তো কোনো প্রেফারেন্স নেই, দুটোই সেম ওর কাছে। তাহলে একটার কনসেন্ট্রেশন যেই বাড়বে, অন্যটা খুলে গিয়ে এটা বাইন্ড করতে শুরু করবে। আর কারোর কোনো ডাউট? ওকে, আর যদি কারোর কোনো ডাউট না থাকে, তাহলে আমরা এই যে জিনিসটা বলছিলাম, এইটা একটু এইখানে লেখা আছে, তোমরা দেখে নেবে যে কিভাবে জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। আহ এটাকে বলে সলিড ফেজ রেডিও ইমিউনো অ্যাসে, কারণ না অ্যান্টি বডি গুলো কিন্তু বাউন্ড আছে টু দা মাইক্রোটাইটার ওয়েলফেয়ার। বাকিগুলো যা যা বললাম প্রত্যেকটা জিনিসই সেম। আর এখানে তোমার ইউজ করা হয়েছে গিয়ে রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটির সোর্স হচ্ছে আয়োডিন 125, ঠিক আছে। এরপর আমরা এখানে কিছু ট্রিভিয়াল ইনফরমেশন দেখে, সেটা হচ্ছে যে শুধু যে আয়োডিন 125 which is a gamma ray emitter এই ইউজ করা হয় তা নয়। তোমরা ট্রিটিয়াম, তোমরা জানোই ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেন 3, সেটা কিন্তু একটা বিটা এমিটিং আইসোটোপ, সেটাকেও তোমরা ইউজ করতে পারো। আন্ডার এনি সার্কামস্টান্সেস হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু লেবেল দ্য অ্যান্টিজেন, ঠিক আছে। এই যে রেডিও লেবেলড অ্যান্টিজেন,
ইনিশিয়ালি এটাকে অ্যাসে মিক্সচারের একটা পার্ট, ঠিক আছে। এবং এই এই রেডিও লেভেলড অ্যান্টিজেন, দিস ইজ দ্য প্রবলেম, যেখানে খালি চলে যায়। ইয়া, এই রেডিও লেভেলড অ্যান্টিজেন, এই রেডিও লেভেলড অ্যান্টিজেন কি হবে, যে আমি এমন একটা কনসেন্ট্রেশনে দেব যেটা দেখা যাচ্ছে গিয়ে হচ্ছে is to determine the amount of antibody needed to bind to 50 to 70% of a fixed quantity of radioactive antigen in the assay mixture, যেটা বলছিলাম যে অ্যান্টিবডির কনসেন্ট্রেশনটা এমনই থাকবে যে 50 to 70% অফ দ্য রেডিও লেভেলড অ্যান্টিজেনকে যাতে ও বাইন্ড করতে পারে। তার মানে অবশ্যই অ্যান্টিজেনের পরিমাণ বেশি থাকবে অ্যান্টিবডির থেকে। এটা খুব লেম্যানের টার্ম হয়ে গেল। অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে অ্যান্টিবডি বাইন্ডিং সাইটস অনেক বেশি থাকবে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস এর থেকে। ঠিক আছে, এটাই লেখা, দ্য রেশিও অফ অ্যান্টিবডি টু অ্যান্টিজেন is chosen to ensure that the number of epitopes presented by the label antigen, হ্যাঁ মানে এপিটপ হচ্ছে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট, exceeds the total number of antibody binding sites. Is it okay? No, হ্যাঁ it's স্যার। not okay. না, হ্যাঁ স্যার না, that means you are not following. এখানে কিন্তু বইতে ভুল লেখা আছে। This should be antigen binding sites. আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম this should be antigen binding sites. The ratio of antibody to antigen is chosen to ensure that the number of epitopes presented by the labeled antigen always exceeds the total number of paratopes, that is the antigen binding sites. Okay? ও হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, right. Consequently, তাহলে এইবারে ব্যাপারটা হচ্ছে বাকি যে ব্যাপারটা বললাম সেটা খুবই ইজি, কিন্তু এখানে একটা জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে হাউ ডু ইউ সেপারেট ইট। মানে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা রয়েছে, এবার এর মধ্যে তো তোমার রেডিও লেভেল ধরো এখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে তো আর সত্যি সত্যি বাইরে চলে যাবে না, এই মিক্সচারটার মধ্যেই থেকে যাবে। তাহলে তুমি যখন আনলেবেলড অ্যান্টিজেন দিচ্ছ, সে লেবেলড অ্যান্টিজেনকে সরিয়ে দিচ্ছে, কিন্তু লেবেলড অ্যান্টিজেনও ওই মিক্সচারের মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে রেডিও অ্যাক্টিভিটিটা ডিক্রিজ হবে কি করে? ইউ গট মাই কোয়েশ্চেন? যে আমি আনলেবেলড অ্যান্টিজেন দিচ্ছি, আনলেবেলড অ্যান্টিজেন কোথা থেকে দিচ্ছি? আমার কোনো বডি ফ্লুইড বা ব্লাড সেরাম ইত্যাদি থেকে দিচ্ছি, কিন্তু সেটা লেবেলড অ্যান্টিজেনকে রিপ্লেস করে দিচ্ছে, কিন্তু লেবেলড অ্যান্টিজেনটাও কিন্তু তোমার থেকে যাচ্ছে সেই সলিউশনের মধ্যে। তাহলে আমরা কি করে রেডিও অ্যাক্টিভিটি ডিক্রিজ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইটা মাপ? বিগ কোয়েশ্চেন, রাইট? তো ঠিক বলছি তো? তা এই জন্য হ্যাঁ স্যার। আমার যেটা করতে হবে, দেয়ার আর টু ডিফারেন্ট টেকনিক্স। হোয়াট ইজ দ্যাট? একটা হচ্ছে যে আমি সলিড ফেজে পরে আসছি, সলিড ফেজ দিয়ে আমরা এখন দেখলাম, আমরা সলিড ফেজে পরে আসছি। আমরা কি করব, যে না আমরা সিম্পল অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কিন্তু একটা অনেক বড় জিনিস, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে আমরা প্রেসিপিটেট করে নেব। কিভাবে প্রেসিপিটেট করতে পারি? না, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আছে, এটাকে একটা সেকেন্ডারি অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিসেরাম দিয়ে প্রেসিপিটেট করতে পারি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে না, আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এই, এই যে অ্যান্টিবডিটা যেটা আমরা ব্যবহার করছি, দিস ইজ আইজিজি অফ র্যাবিট, খরগোশের আইজিজি। এবার এই খরগোশের আইজিজি অ্যান্টিবডির এগেনস্টে আমি আরেকটা অ্যান্টিবডি তৈরি করব গোট মানে ছাগলের মধ্যে, দ্যাট ইজ অ্যান্টি র্যাবিট আইজিজি। তাহলে এটা কি করবে, এই অ্যান্টি র্যাবিট আইজিজি বাইন্ড করবে গিয়ে হচ্ছে র্যাবিটের আইজিজি কে, এবং টোটাল র্যাবিটের আইজিজি উইচ ইজ অ্যান অ্যান্টিবডি, সেটা যে তোমার ধরো হেপাটাইটিস বি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে আছে, এই টোটাল জিনিসটাকে প্রেসিপিটেট করবে।
দিস ইজ কল্ড অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিসেরাম। মানে একটা অ্যান্টিবডির এগেনস্টে তুমি আরেকটা অ্যান্টিবডি রেজ করছো, যাতে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে কমপ্লেক্সটা প্রথম ছিল সেইটাকে তুমি প্রেসিপিটেট করতে পারো। দিস ইজ ওয়ান থিং। আরেকটা কি না, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। আচ্ছা সবাই, আমি যে ফিফথ এডিশন দিয়েছি জানিস খুবই, তাতে পেজ নাম্বার 161-এ এই রেডিও ইমিউনো অ্যাসেটা কিন্তু ভালো করে আজকেই পড়বে, নাহলে ভুলে যাবে। আরেকটা কি না, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। অরিয়াস দিস ইজ আ ব্যাকটেরিয়া। হ্যাঁ, স্ট্যাফ অরিয়াস তোমরা জানো, এর প্রোটিন এ আছে। এই যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের প্রোটিন এ, এ কি করে, খুব ভালো করে বাইন্ড করতে পারে গিয়ে হচ্ছে আইজিজি কে। আচ্ছা আইজিজি কি তোমরা জানো তো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ জানি। স্যার। আইজিএ, হ্যাঁ স্যার। আইজিএম, আইজিজি, হ্যাঁ এগুলো স্যার, জানো তো? অ্যান্টিবডি। আইজি, আইজিডি এগুলো জানো? আচ্ছা ভেরি গুড। তাহলে হ্যাঁ, তাহলে এই যে স্টেফাইলোকক্কাস অরিয়াস এর প্রোটিন এ আছে, এই প্রোটিন এটা আইজিজি কে বাইন্ড করতে পারে খুব হাই অ্যাফিনিটিতে। তো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ইউজ আ ফরমালিন কিল্ড স্ট্যাফ অরিয়াস। মানে সেই স্ট্যাফ অরিয়াসটা কোনো ইনফেকশন করতে পারবে না, ফরমালিন কিল্ড, কিন্তু তার প্রোটিন এ কি করবে, এই যে আইজিজি অ্যান্ড অ্যান্টিজেন কমপ্লেক্স আছে সেটাকে বাইন্ড করে সেটাকে কিন্তু আমরা পেলেট ডাউন করে নিতে পারি। ওকে, সেই জিনিসটাকে কিন্তু বাইন্ড করবে এবং আমরা সেটাকে সেপারেট করে নিতে পারবো। এরপর কি, ধরো একটা খুব সহজ পদ্ধতি এইটাও আছে, যে এইখানে যে ইনিশিয়ালি ধরো তোমার প্রি লেবেলড অ্যান্টিজেন যা ছিল, বাইন্ডিং এর পর প্রি লেবেলড অ্যান্টিজেন বেশি হয়ে যাবে। ঠিক বলছি তো? এই আনলেবেলড অ্যান্টিজেন বাইন্ডিং এর পর প্রি লেবেলড অ্যান্টিজেন বেশি হয়ে যাবে। আর কি হলো? হ্যাঁ স্যার। এত জোর চেঁচালে কে? স্যার যাই হোক। ভাই। আচ্ছা, ইনিশিয়ালি আমার যে যতগুলো ফ্রি লেবেলড অ্যান্টিজেন ছিল, তার থেকে আনলেবেলড অ্যান্টিজেন বাইন্ডিং এর পর ফ্রি লেবেলড অ্যান্টিজেন বেশি হয়ে যাবে। তো আমি কি করতে পারি, আমার টোটাল যে লেবেলড অ্যান্টিজেন ছিল তার থেকে যদি আমি ফ্রি লেবেলড অ্যান্টিজেনকে মাইনাস দিই বাইন্ডিং এর পরে, তখন আমি কি করতে পারবো, আমি কতটা বাউন্ড লেবেলড অ্যান্টিজেন আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। আর আমি কি করতে পারি, আমি একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে পারি। মানে আমি নোন অ্যামাউন্ট অফ আনলেবেলড অ্যান্টিজেন দিচ্ছি, দিয়ে দেখছি কতটা রেডিও অ্যাক্টিভিটি কমছে। ধরো আমি 1 ইউনিট আনলেবেলড অ্যান্টিজেন দিলাম, আমি দেখলাম এটা 15 কমলো রেডিও অ্যাক্টিভিটি পার্সেন্টেজ। আমি 2 ইউনিট আনলেবেলড অ্যান্টিজেন দিলাম, দেখলাম এটা 30 কমলো। আমি 3 ইউনিট দিলাম, দেখলাম এটা 45 কমলো। তাহলে এইভাবে একটা গ্রাফ আমরা জেনারেট করতে পারি। যেমনি তোমরা 5 মাইক্রোগ্রাম দিয়েছে কত অ্যাবজর্বেন্স দিচ্ছে, 10 কত অ্যাবজর্বেন্স দিচ্ছে, 15 কত অ্যাবজর্বেন্স দিচ্ছে, এইভাবে ক্যালকুলেট করো। রাইট? পারি তো স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে? নোন অ্যামাউন্ট অফ আনলেবেলড অ্যান্টিজেন দিয়ে দিয়ে আমরা একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানিয়ে নিই। হ্যাঁ তারপরে স্যার। আমি আননোন যে আনলেবেলড অ্যান্টিজেন, ধরো যেটা আমার কোনো বডি ফ্লুইড বা ব্লাডে আছে, সেটা দিলাম, দিয়ে আমি দেখলাম কতটা রেডিও অ্যাক্টিভিটি কমলো, এবং স্ট্যান্ডার্ড কার্ভের থেকে কিন্তু আমি আমার ব্লাডে থাকা আনলেবেলড অ্যান্টিজেনের লেভেলটা ডিটারমাইন করতে পারলাম। ইজ ইট ক্লিয়ার? সিম্পল স্ট্যান্ডার্ড কার্ভ হ্যাঁ। কনসেপ্ট যেটা তোমরা ইউজ হ্যাঁ স্যার। করেছো। হুম। হ্যাঁ, লাস্টে স্যার যেটা আমি বলবো, হ্যাঁ বলো। স্যার বলছি ওই রেডিও অ্যাক্টিভিটিটা মাপার জন্য কি আমরা অটো রেডিওগ্রাফি ইউজ করব? হ্যাঁ, অটো রেডিওগ্রাফি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইউজুয়ালি এইটা যেটা করা হয় যে রেডিয়েশন কাউন্টারেই মাপা, মানে একটা যন্ত্র থাকে এখন। আর এখন দেখো, এখন তো আর ওই অ্যান্টিসেরাম ইউজ করা হয় না, অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিসেরাম কিংবা স্টেফাইলোহিট ফরমালিন কিল স্টেফাইলোকক্কাস অরিয়াস, এখন এগুলো ইউজ করা হয় না। এখন সিম্পলি যেটা করা হয় সেটা হচ্ছে যে রেডিয়েশন কাউন্টারে ওই 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেট দিয়ে
দেখা হয় যে রেডিও অ্যাক্টিভিটি কতটা কমলো বা বাড়লো। ঠিক আছে, এইটা একটা যন্ত্র আছে, জুলজি ডিপার্টমেন্টে একটা আছে এলাইজা রিডার, ওর খুব কাছাকাছি যন্ত্র এটা, যে তুমি একটা 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেট ঢুকিয়ে দিলে সেখানে আর কি রেডিও অ্যাক্টিভিটি কোন বেলে কিরকম সেটা রিড করা যায়। তো দিস ইজ বাই ইউজিং আ রেডিয়েশন কাউন্টার আমরা রেডিও অ্যাক্টিভিটিটা কিন্তু মেজার করি। এবার সেই সলিড ফেজটায় আমরা চলে আসি। এতক্ষণ যেটা বলছিলাম যে অ্যান্টি আইসোটাইপ, অ্যান্টি সেরাম কিংবা স্যাফরিয়াস দিয়ে, এগুলো সলিড ফেজ নয়। সলিড ফেজে হচ্ছে যে যখন তুমি অ্যান্টিবডিটাকে ইমমোবিলাইজ করছো, যেটা আমরা প্রথমেই উদাহরণটায় দেখলাম যে মাইক্রোটাইটার ওয়েল প্লেটে অ্যান্টিবডিটা বাউন্ড আছে, তাহলে সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে প্রেসিপিটেট করা কিন্তু আর কোনো গল্প আসছে না। এটাও আরো একাধিক ভাবে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে, যে না আমরা সেপারেজ গ্রিডের সাথে, ঠিক আছে, আমরা ক্রস লিঙ্ক করে দিলাম গিয়ে হচ্ছে আমাদের অ্যান্টিবডিটা। তোমরা নিকেল এনটিএ কলমের কথা শুনেছো, যেখানে নিকেলটাকে কিন্তু সেপারেজ গ্রিডের সাথে ক্রস লিঙ্ক করে দেওয়া হয় ইউজিং এনটিএ, ঠিক আছে, নাইট্রিলো ট্রাইঅ্যাসিটিক অ্যাসিড, যেখানে সেপারেজ গ্রিডের সাথে নিকেলটাকে কিন্তু ক্রস লিঙ্ক করে দেওয়া হয় ইউজিং এনটিএ বা নাইট্রিলো ট্রাইঅ্যাসিটিক অ্যাসিড। এখানে এই সেপারেজ গ্রিডের সাথে কিন্তু অ্যান্টিবডিটাকে ক্রস লিঙ্ক করে দেওয়া হচ্ছে, so that now you can easily actually centrifuge and wash the antibody antigen complex, ঠিক আছে, কারণ they are bound with the separase grid which are heavy particles। তাহলে এটাকে খুব ইজিলি সেন্ট্রিফিউজ করে আমরা ওয়াশ করে সেপারেট করে নিতে পারি। আর কি করা যায় না, পলিস্টারিন বা পলিভিনাইল ক্লোরাইড ওয়েলের সাথে কিন্তু বাউন্ড করে দেওয়া যায়, ইমোবিলাইজ করা যায় পলিস্টারিন বা পলিভিনাইল ক্লোরাইড ওয়েল। এবং সব থেকে যেটা টেকনিক, যে টেকনিকটা এখন ইউজ হয় সেটা হচ্ছে যে 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেটস। এটা হচ্ছে গিয়ে যেহেতু খুব অল্প অ্যামাউন্টে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন লাগে, এই 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেটে, ঠিক আছে, যে দেয়াল আছে তাতে অ্যান্টিবডিটাকে ইমোবিলাইজ করা হয়। অ্যান্টিবডি 10 মিনিট বাকি আছে। আচ্ছা, অ্যান্টিবডি ইজ ইমোবিলাইজড অন দ্য ওয়েলস অফ মাইক্রোটাইটার প্লেট ও ওয়ালস অফ মাইক্রোটাইটার ওয়েলস, মানে মাইক্রোটাইটাল ওয়েল যে প্লেটটা আছে তার দেয়ালে এগুলোকে ইমোবিলাইজ করা হয়। এবং তারপর আমরা অ্যান্টিজেন অ্যাড করলাম, প্রথমে লেবেলড তারপর আনলেবেলড এবং রেডিওঅ্যাক্টিভিটি মেজার। তাহলে এই যে সেপারেজ গ্রিড এর সঙ্গে বাইন্ড করা বা পলিএস্টেরিন পলিভিনাইল ক্লোরাইড ওয়েলস এর সঙ্গে ইমোবিলাইজ করা, মাইক্রোটাইটার প্লেটে ইমোবিলাইজ করা, এইগুলো হচ্ছে সলিড ফেজ ক্রিয়া, যেগুলো এখন কিন্তু ফলো করা হয়। এবং এই যে 96টা ওয়েল তুমি পাচ্ছ এট আ টাইম, তার মানে তুমি 96টা ডিফারেন্ট স্যাম্পল স্টাডি করতে পারছো, ঠিক আছে। এটা কিন্তু একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। ধরো ব্লাড, আমরা জানি ওয়ান অফ দ্য বিগেস্ট, কেন বলবো যে মোস্ট প্রিডমিনেন্ট সোর্সেস অফ হেপাটাইটিস বি কি না, সেটা হচ্ছে যখন ব্লাড ট্রান্সফিউশন। যখন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিডমিনেন্ট সোর্সেস অফ হেপাটাইটিস। এই প্রিডমিনেন্ট সোর্স অফ হেপাটাইটিস বি কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা যে ব্লাড গুলো ট্রান্সফিউজ হবে তার থেকে সামান্য অ্যামাউন্ট নিয়ে এরকম একটা 96 ওয়েল মাইক্রোটাইটার প্লেটে রিয়া করে দেখি যে সে ব্লাড গুলোয় আদৌ হেপাটাইটিস বি ভাইরাস আছে কি। তার সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে প্রত্যেকটা ওয়েলে আমরা অ্যান্টিবডি দেবো এবং দেখবো যে এই ব্লাড গুলোর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাপ্লিকেশনস। এবং যেটা বলছে যে রিয়া স্ক্রিনিং অফ ডোনার ব্লাড হ্যাজ শার্পলি রিডিউসড দ্য ইনসিডেন্স অফ হেপাটাইটিস বি ইনফেকশনস ইন recipients of blood transfusions. Though this technique is widely replaced by ELISA, but সেই সময় সেই জায়গায় এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টেকনিক ছিল, right? So next class we will study about ELISA, and now you tell me if you have any doubt about this technique. কারোর কোনো ডাউট আছে? ওকে, তো তোমরা শুনে নাও ভিডিওটা।
হ্যাঁ, আমরা এখন রেকর্ডিংটা স্টপ করি, তোমরা ভিডিওটা শুনে